আমরা গতদিন বলেছিলাম বিনতি বিচ্যুতি ব্যাপারে। আমরা আজকেও দেখব বিনতি বিচ্যুতির ভিন্ন ফরম্যাট দেখব, এই ব্যাখ্যা কেউ বুঝছে কিনা। গতদিনের ব্যাখ্যা এই ব্যাখ্যা একই, এগুলা তোমার কাছে হয়তো ডিফারেন্ট মনে হইতে পারে, কিন্তু ওভারঅল বিষয়গুলো সেম। আচ্ছা, আমরা তুমি এখন যেখানেই যেভাবেই বসে আছো, তোমার তো ডিরেকশন তুমি দেখতেছো, কোন দিক উত্তর, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, এভাবে। তাহলে আমি যেভাবে বসে আছি, আমার ডিরেকশন বলে এই সাইডটা হলো আমার দক্ষিণ, আমার এই দিক হলো উত্তর, তাহলে এই দিকটা হলো আমার পূর্ব, আর এই দিক হলো পশ্চিম। এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলো কিন্তু পৃথিবীর উপর দিয়ে রেখা। তুমি যদি বিবেচনা করো, পৃথিবীর মাটির উপরে এই পূর্ব থেকে পশ্চিম দিকে একটা টান দিলা, মাটির উপরে উত্তর থেকে দক্ষিণে একটা টান দিলা, তাহলে এই দুইটা পরস্পর লম্ব, কিন্তু মাটির উপরে কিন্তু শুয়ে আছে বাস্তবে। তাই এই যে দুইটা লম্ব, এই যে উত্তর দক্ষিণ, এই রেখাটা কি বলা হয়? ভৌগোলিক অক্ষরেখা বা মেরু রেখা, উত্তর মেরু দক্ষিণ মেরু। আর এই যে পূর্ব পশ্চিমের রেখা, যেটাকে আমরা বলি বিষুব রেখা বা নিরক্ষর রেখা। এখন তোমার ভূচুম্বকটা কোথায়? ভূমি, পৃথিবী, এই মাটি, ভিতরে খনিজ আছে সব সহ, কিরকম গোলাকার। তার ভিতরে তাকে যদি বারের মতো চিন্তা করি, আসলে পৃথিবীটা এরকম কিন্তু সমতল না। তুমি দেখবা, তুমি হঠাৎ করে দেখলা যে এরকম একটা কাঠি এরকম আছে, মাটির উপরে তুমি এরকম রেখে দিলা, মাটির উপরে এরকম রেখে দিলা, এই বইটা আমার মাটি, এরকম রেখে দিলা। তাহলে এরকম রেখে দিলে তুমি, সে সে আছে পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করে, এরকমও তুমি রাখতে পারো একটু বাঁকা করে। তাহলে কি আছে? এই উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম, এরকম তার মধ্যবর্তী কোনো একটা জায়গায় আছে। তাহলে সে এই যে উত্তর দক্ষিণ, এখান থেকে এই বার চুম্বকটা তোমার, আরেকটু খেয়াল করো, সেটা হলো যে তোমার, আমরা যে চুম্বকের কথা বলি ভূচুম্বক, তাহলে এই যে উত্তর, ভৌগোলিক উত্তর, ভৌগোলিক দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখন পৃথিবীর যে চুম্বকটা, সেটা কিভাবে থাকে? ভূচুম্বকটা থাকে কিভাবে? সে কি ভূচুম্বকের উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে? থাকে না। গতদিন কিন্তু আমি বলছি ভৌগোলিক উত্তর বরাবর ভূচুম্বকের কোন মেরু থাকে? দক্ষিণ মেরু। তাহলে এই ভূচুম্বকটা এই রকমের, এইটা তো একদম সোজা একটু উত্তর দক্ষিণ রেখা। তাহলে এই ভূচুম্বক মনে করি এই মার্কারটা, তাহলে এই মার্কারটা এই উত্তর দক্ষিণ ভৌগোলিক অক্ষরেখা থেকে, এখান থেকে একটু সরে এই দাঁড়াইছে। সে কিন্তু একদম সোজা উত্তর দক্ষিণ এইভাবে নাই, সে একটু সরে অবস্থান করতেছে। তাহলে উত্তর দক্ষিণ রেখা থেকে একটু সরে অবস্থান করলো। তাহলে এই মার্কারের এই যে প্রান্তটা, এইটা কি প্রান্ত? এইটা হলো সাউথ পোল, ভূচুম্বকের সাউথ পোল। আর এই যে প্রান্তটা কি প্রান্ত? ভূচুম্বকের নর্থ পোল। এখন যদি আমি এইখানে একটা বার ম্যাগনেট ঝুলাই, এইটা যদি একটা বার ম্যাগনেট হয়, এইটা, এই বার ম্যাগনেট যদি আমি সুতো দিয়ে ঝুলাই, সে কি করবে? সে আবার তার যে এই নর্থ পোল, সে ভূচুম্বকের সাউথ পোলের কাছে চলে যাবে, এই গেল। এবং এই ভূচুম্বকের সাউথ পোলের কাছে যে সে অবস্থান করবে, আর সে হইল তোমার ভৌগোলিক যে পোল, উত্তর মেরু, নর্থ পোল, সেই নর্থ পোলের দিকে চলে যায়। তাহলে ভৌগোলিক নর্থ পোল, আর যে চুম্বকটা ঝুলাই দিছি তার নর্থ পোল একদিকে, কিন্তু ভূচুম্বকের সাউথ পোল সেই দিকে। তাহলে এখানে তোমার ঘটনাটা কি ঘটতেছে? সে
উত্তর দক্ষিণ রেখা থেকে কিছুটা সরে আসছে এই বইয়ের উপর দিয়ে, তাহলে বইটাই মাটির উপর দিয়ে কিছুটা সরে আসছে, যতটুক কোণে সরে আসছে এইটাকে আমরা বলেছি বিচ্যুতি। কিন্তু কিন্তু মজার বিষয় হলো এই ভূচুম্বকটা এইভাবে থাকে না, এখানে উত্তর দক্ষিণ দিক থেকে তো সরে আসছে, আর ভূচুম্বকের যে এই মাথাটা এখানে মাটির উপরে পড়ে থাকবে না, এটা একটু জেগে থাকবে এই। তাহলে বইটা যদি মাটি হয়, মাটির তল হয়, অনুভূমিক তল, তাহলে ওই মাটি থেকে এই মাথাটা কি কিছুখানি জেগে আছে না, যতটুক কোণে জেগে আছে এইটাই হলো বিনতি কোণ। মাটি থেকে যতটুক উপরে আছে, আর সে কিন্তু জেগে আছে তোমার এই উত্তর দক্ষিণ রেখার উপরে জেগে নাই, রেখা থেকে একটু সরে তারপরে জেগে আছে। তাহলে কতটুক সরছে সেটা কিন্তু তুমি বলতে পারবা এখান থেকে মাটির উপর দিয়া, আর এটা কতটুক জেগে আছে সেটা বলতে পারবা মাটি থেকে সে কতটুক জেগে আছে। মাটি থেকে যতটুক জেগে আছে এইখানের যে কোণটা, এই কোণটা হইলো বিনতি, আর ওখান থেকে যে সরে আসছে ওখানের যে কোণটা ওইটা হইলো তোমার বিচ্যুতি, ওইটা হলো বিচ্যুতি। এটা যদি আমরা এখানে যদি এভাবে যদি আমরা একটু বলি, এই এখানে এই, তাহলে তোমার এইটা যদি হয় উত্তর মেরু, এইটা যদি হয় দক্ষিণ মেরু, এইটা যদি হয় তোমার মানে উত্তর দিক দক্ষিণ দিক, এইটা যদি হয় পশ্চিম দিক পশ্চিম, এইটা হলো পূর্ব। এইটা আমি এখানে আমার রেসপেক্টে আমি চিন্তা করলাম, তার মানে কি এই রেখাটাও কিন্তু মাটির উপরে শোয়ানো, এই রেখাটাও মাটির উপরে শোয়ানো। তাহলে ভূচম্বক যেটা, তাহলে ভূচম্বক হইলো এরকমের, যদি আমি একটু বারের মতো চিন্তা করি, বার দণ্ড এইটা, তাহলে এই ভূচম্বকের এইখানে কোন মেরুটা থাকবে, এইটা কি উত্তর মেরু না দক্ষিণ মেরু, এইখানে এটা ভূচম্বক, তাহলে ভূচম্বকের এখানে থাকবে হইলো এখানে থাকবে দক্ষিণ মেরু, আর এইখানে থাকবে হইলো উত্তর মেরু। এখন এই যে ভূচম্বক, এইটা হলো অক্ষরেখা, মানে দুই মেরুর সংযোজক সরলরেখাটা, তাহলে ভূচম্বকটা এইটা তুমি দেখো মাটির উপর থেকে উত্তর দিক থেকে একটু সরে আসছে, এই যতটুকু সরে আসছে মূলত এইটুকুই হইলো তোমার বিচ্যুতি। আর এই ভূচম্বকের এই পৃথিবীর এই যে মাথাটা, পৃথিবীর মাথা এইটা মাটির উপরে এভাবে শুয়ে থাকে না। তুমি বলতে পারো যে পৃথিবীর মাথা মাটির উপরে শুয়ে থাকবে না, মাথা তো উপরে উঠে আসবে, তার মাটিই তো উপরে উঠে আসবে, তার মানে ওখানে তো একটা কাল্পনিক সমতল আছে, সেটা মাটির হোক আর যারই হোক একটা সমতল। তাহলে ওর মাথাটা থাকে হলো পৃথিবীর এই যে কি বলছে, হ্যাঁ দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরু, ওর মাথাটা এই যে এইভাবে শুয়ে থাকে না, মার্কা এইভাবে শুয়ে থাকে না, ওর মাথাটা এখানে এইভাবে জেগে থাকে। এইভাবে যখন মাথাটা জেগে থাকে দেখো, তাহলে এই যে দক্ষিণ মেরুটা এখান থেকে সরে আসছে, তাই এখান থেকে কতটুক সরে আসছে এটা কিন্তু এখানে মাপা যায় না, এইটাকে মাটির উপরে রেখে শোয়াইয়ে তারপরে মাপতে হয় কতটুকু সরে আসছে, তারপরে মাপতে হয়। তাহলে আমরা মাপি কিন্তু ওই অনুভূমিক জায়গা এখানে আছে, কিন্তু এর অনুভূমিক এইটা, তাহলে এখান থেকে এখানের কোণ কত, এই হলো বিচ্যুতি। আর এই যে উপরে উঠে আছে মাথাটা, তাহলে মাথাটা এই অনুভূমিক তল মাটি থেকে কতটুক কোণে উপরে উঠে আছে, তাহলে এখানেও কি এই মাটির সাথে তোমার এখানে এই যে রেখা, তাহলে এখানে একটা কোণ করছে, কতটুক কোণে উপরে উঠে আসছে, তাই যতটুক কোণে উপরে উঠে আসছে ওইটুক হইল তার বিনতি। তাহলে এইভাবে অবস্থান করে মূলত, তাই যতটুক কোণে উপরে উঠে আসছে সেইটা তার বিনতি, আর এখান থেকে যতটুক কোণে সরে গেছে সেইটা তার বিচ্যুতি। তাই তার চেহারাটা এরকম। এখন এই চেহারাটা যে এরকম, এক্ষেত্রে তার বলরেখা বের হয়, এক্ষেত্রে তার বলরেখাটা বের হয়। খেয়াল করো, এখন আমরা যখন এই যে চুম্বক, এইটা হলো পৃথিবী এই ভূচম্বক, তাহলে ভূচম্বকের এই হলো দক্ষিণ মেরু আর এই হলো উত্তর মেরু, যখনই এই চুম্বকের দক্ষিণ মেরুটা উপরে উঠানো
তখন উত্তর মেরুটা কি মাটির ভিতরে ঢুকে গেছে। কারণ তোমরা এটা তো সোজা রেখা, তোমরা একটা কাঠি অনেক সময় দেখবা এরকম তির্যক ভাবে মাটির ভিতরে এরকম গেঁথে আছে, এক মাথা একটু উপরে এরকম জাগানো আছে। তার মানে কি একটা সোজা কাঠি এক মাথা যদি তির্যক ভাবে এভাবে তুমি গাঁথো নাই, তুমি তির্যক ভাবে গাঁথলা। তাই তির্যক ভাবে গাঁথলে এক মাথা মাটি থেকে উপরে উঠে আছে, আর এক মাথা কি মাটির ভিতরে ঢুকে গেছে। তাহলে এক মাথা মাটির লেভেল থেকে উপরে, আর একটা মাথা কি মাটির লেভেল থেকে নিচে। তাহলে মাটির লেভেল থেকে যতখানি উপরে ওইটাও মাটির লেভেল থেকে ঠিক ততখানি নিচে। তাহলে এটাও উপরের, এটাও বিনতি। এই মাটির লেভেল থেকে যতখানি নিচে ঢুকে গেল ওখানে কোন, সেটাও তোমার বিনতি। তাহলে এইখানে বিনতিটা এইটা হলো উন্নতি কোণের মতো, আর ওইটা হলো অবনতি কোণের মতো। এইটাকে ধরা হয় পজিটিভ, ওটাকে ধরা হয় নেগেটিভ। তাহলে এইখানে এইখানে তোমার যেহেতু ও এইখানে এটা হলো তোমার সাউথ পোল, এইটা নর্থ পোল, তাহলে এখান থেকে বলরেখা বের হবে ভূচুম্বকে, এই বলরেখা বের হয়ে এই সাউথ পোলে ঢুকবে। তাহলে এখান থেকে বলরেখা বের হবে, বের হয়ে এই সাউথ পোলে ঢুকবে। তাহলে মূলত তোমার এইখানে এই রকম তোমার এই চুম্বক বরাবর এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে। এই যে চুম্বক ক্ষেত্রটা এইটা হলো ভূচুম্বক ক্ষেত্র। তাহলে ভূচুম্বক ক্ষেত্র মূলত যাই হোক তোমার অন্তপক্ষে এই যে চারদিকে তার বলরেখা বের হচ্ছে, এই এই চুম্বকেরই তো ভূচুম্বক ক্ষেত্র। তাহলে ভূচুম্বক ক্ষেত্র যদি বি হয়, তাহলে এই ভূচুম্বক ক্ষেত্রটা তুমি দেখো সে কিন্তু মাটির উপরে শুয়ে নেই। ভূচুম্বক ক্ষেত্র ভি কিন্তু এখানে শুয়ে নেই। ভূচুম্বক ক্ষেত্র সে এখানে একটু ও ক্ষেত্র সৃষ্টি করে, সে একটু জেগে আছে। কারণ ও যদি এখানে শুয়ে থাকতো ওর চারপাশে ক্ষেত্র সৃষ্টি হইতে, সেও মাটির উপরে এভাবে শুয়ে থাকতো। তাহলে ও যেহেতু ক্ষেত্র সৃষ্টি করতেছে ওর উপরে, তাহলে ক্ষেত্রটাও একটু উপরে। তাহলে ক্ষেত্রটাও কত কোণ উপরে মাটি থেকে, ওই বিনতি কোণ যতটুকু সেও মাটি থেকে ততটুকু কোণ উপরে। তাহলে মাটি থেকে বিনতি যদি হয় ডেল্টা, তাহলে সেও মাটি থেকে ডেল্টা কোণ উপরে। তাহলে এই যে ডেল্টা কোণ উপরে, তাহলে ডেল্টা কোণ এইটা যদি হয় বি, তাহলে এখানে কোণ করছে ডেল্টা, তাহলে মাটির সাথে এখানে একটা রেখা এইদিকে, আর এখান থেকে উপরের দিকে একটা রেখা, এরকম বলা যায়। তার মানে কি এইটা এরকম মধ্যবর্তী কোনো একটা রেখা, তার মানে এখানে ভূমি আছে আর এখানে লম্ব আছে। খেয়াল করে বিষয়টা, তাহলে এখানে ভূমি আছে এখানে লম্ব আছে। তাহলে এই হলো তোমার চুম্বক ক্ষেত্র, ভূ চুম্বক ক্ষেত্র এটা। তাহলে ভূ চুম্বক ক্ষেত্র এইটা হইলে এটা যেহেতু এখানে কোণ করে আছে, এর উপরে থাকলে পুরোটাই তার উপরে, তাহলে পুরো মানটাই মাটির উপরে কাজ করত। কিন্তু এটা যেহেতু জেগে আছে, এখন বি এর পুরোটা মাটির উপরে কাজ করবে না, যেহেতু এখানে ডেল্টা কোণে জেগে আছে, আর এটা যেহেতু বি, তাহলে এর মাটির উপরে কাজ করবে কতটুকু, বি কস ডেল্টা। আর এখান থেকে লম্বভাবে এই রেখা বরাবর হাতের, এটা কিন্তু লম্বভাবে এই উত্তর, এটাও লম্ব কিন্তু এই দিকে না, লম্বভাবে এই শূন্যের ভিতর দিয়ে এই বরাবর একটা উপাংশ কাজ করবে, এবং এই বরাবর যে উপাংশটা কাজ করবে সেই উপাংশটা হবে এইটা যদি বি হয়, আর এখান থেকে মাটি থেকে উঠে আসছে ডেল্টা কোণ, তাহলে মাটি বরাবর আসতেছে বি কস ডেল্টা, তাহলে এই উপরের দিকে আসবে বি সাইন ডেল্টা। তাহলে এই বি সাইন ডেল্টাকে আমরা বলি ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, আর ভি কস ডেল্টাকে আমরা বলি ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তোমরা কিন্তু এই উপাংশের বিষয়টা বই থেকে পড়ে ফেলছো, বুঝছো, আসলে কার উপাংশ কোথায়, উলম্ব উপাংশ কোথায়, অনুভূমিক উপাংশ কোথায়, ওইগুলো কিন্তু একটু চিন্তা করে দেখো না, ফিল্ডে এসে দেখো। উলম্ব বলতে তোমরা সবসময় উত্তর দিকও বুঝো, কিন্তু এখানে বিষয়টা কিন্তু এরকম না। চুম্বকেই এই চুম্বকের ভূচুম্বক ক্ষেত্র বি, ভূমি থেকে ডেল্টা কোণে উপরে উঠছে, এটা বিনতি, তাহলে ভূমি বরাবর যাবে হলো বি কস ডেল্টা, আর ভূমি থেকে এই লম্ব বরাবর আসবে বি সাইন ডেল্টা। এই জিনিসটাকে যদি তুমি এখানে একসাথে এরকম মিলেই যদি ঘুরেই তুমি এখানে দেখাও বিষয়টা, তাহলে বিষয়টা কি, তাহলে এইটাকে তুমি যদি ঘুরে এখানে দেখাও, তাহলে ভূমিটা তোমার কিভাবে আসে, এইরকম হয় ভূমি, আর এই হলো লম্ব, আর এই হলো চুম্বক ক্ষেত্র, এই হলো বি, তাহলে এই কোণটা হইলো তোমার ডেল্টা। তাই মূলত এটা কিন্তু এটা কিন্তু এখান থেকে এই মাটির উপর থেকে কতটুকু সরে গেছে বিষয়টা এরকম না, এটা হলো এটা থেকে কতটুকু উপরে, এটা কতটুকু উপরে, মানে ভূমি থেকে উপরে। এটা তো আমরা এখানে
টু ডাইমেনশনে আমরা এখানে এভাবে দেখাইতে পারবো না। আমরা এভাবে ফিগারটা করে রাখি, তাহলে এই বরাবর এইটা যদি হয় বি, তাহলে আমরা এই বরাবর বলি বি কস ডেল্টা, আর এই বরাবর বলি বি সাইন ডেল্টা। তাহলে এই যে বি সাইন ডেল্টা, এইটা হলো তোমার ভার্টিক্যাল উলম্ব উপাংশ, এইটাকে আমরা বলি ভি, আর এইটাকে আমরা বলি হরাইজন্টাল এইচ। তাহলে এই যে ভার্টিক্যাল উপাংশ হরাইজন্টাল উপাংশ আসলে কার? এটা ভূচৌম্বক ক্ষেত্রে কোন বরাবর? সে একটা হলো মাটির উপর দিয়ে কাজ করে, তাহলে মাটির উপরে থাকে, সেটাকে বলা হয় ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। আর একটা হইলো ওই মাটি থেকে শূন্যের ভিতরে লম্ব বরাবর কাজ করে, যেটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। এজন্য এই চৌম্বক ক্ষেত্র আলোচনার জন্য তিনটি মৌলিক উপাদানের কথা এখানে বলছে। একটা হলো বিনতি, একটা বিচ্যুতি, আর একটা কিন্তু চৌম্বক ক্ষেত্র বলে নাই, বলছে ভূচৌম্বক ক্ষেত্র, মানে ভূচৌম্বক ক্ষেত্র বলে নাই, বলছে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। মানে ভূচৌম্বক ক্ষেত্রটা থাকে এভাবে তির্যক ভাবে এখানে উপরে, তাই তির্যক ভাবে থাকলে তার কতটুকু মাটির উপরে, তার কতটুকু মাটির উপরে ভি কস ডেল্টা। এইটাও কিন্তু একটা মৌলিক উপাদান, মানে চুম্বকত্ব আলোচনা মৌলিক উপাদান কিন্তু ভি না, মানে তার কতটুকু মাটির উপরে আছে। তার মানে এখানেও এই কোণটাও মাটির উপরে বিনতি, আর বিচ্যুতি সে কতখানি মাটি থেকে কতটুকু উপরে উঠে আছে, এটা হলো বিচ্যুতি, বিচ্যুতির মাটির সাথে। আর বিনতিটা হলো হ্যাঁ কতটুকু উপরে উঠে আছে। আর তোমার এই যে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ তাও মাটির উপরে। ওই তিনটা রাশি দিয়ে মূলত এখানে আমরা এগুলা আলাপ আলোচনা করি, তাহলে উপাংশ, তারপরে এগুলা তারা ভাগ করে, তারপরে যোগ করে, পিথাগোরাস ব্যবহার করে করে কি হিসাব নিকাশ করছে, ওগুলো অন্টুর বিষয়, ওগুলো তোমরা সবাই বুঝো, ওগুলো আর বোঝানোর কিছু নেই। এটাকে অনেকে হয়তো অনেক বই মানে এটাকে এভাবে তারা দেখায়, ডাজেন্ট ম্যাটার, এটা যেভাবেই দেখাও এটা তো কোনো ঘটনা না। এখানে আমি চিন্তা করতেছি এরকম, মানে অনুভূমিক আর উলম্ব জিনিসটাকে আমি ঘুরেই চিন্তা করতেছি। আবার কেউ কেউ জিনিসটাকে এদিকেও ঘুরে এভাবে চিন্তা করতে পারে, তখন তোমার অনুভূমিক রেখাটা এইদিকে, উলম্ব রেখাটা এইদিকে, আর ভূচৌম্বক ক্ষেত্র এখান থেকে এই বরাবর, তাহলে এখান থেকে এই বরাবর ভূচৌম্বক ক্ষেত্র, আর এই ঠিকই তোমার অনুভূমিক, তাহলে এখানের কোণ ডেল্টা, আর এইটা উলম্ব, উলম্ব এটা তো বোর্ডের উপরে না মূলত, এটা তো এই উলম্বটা তো মূলত ছিল কি এখান থেকে এই বরাবর অনুভূমিকের সাথে, আর এই রেখাটাও তো এখানে না, ভূচৌম্বক ক্ষেত্র তো মাটির উপরে কাজ করতেছিল, একটু জেগে ছিল, তাহলে সেটা তো মূলত ছিল এই বরাবর, এখান থেকে ছিল এই দিকে হয়তো ছিল। তো এই দিকে থাকলে সে এই মাটি থেকে কতখানি জেগে আছে, এই মাটি থেকে জেগে আছে কতখানি, এই কোণটাই হলো তোমার মূলত ডেল্টা, এই কোণটা। তাহলে এইভাবে তো আর ধরে রাখা আমার পক্ষে এখানে সম্ভব না। আমরা কি করি, এইটাকে আমরা এইভাবে রাখি, তাহলে রাখলে আসলে আলটিমেটলি ঘটনাটা তো এইখানে ঘটে, তাহলে এই কোণটাই তো মূলত এই যতটুক সে জেগেছিল, তাহলে সেইটাই হলো এই ডেল্টা, ওই ভূমির সাথে এইটা। তাহলে এই যে কোনটা, আবার অনেকে এটা দিয়ে মনে করতে পারো যে এটা মনে হয় বিচ্যুতি যতটুকু সরে গেছে, আসলে কোনটা তো এখানে এই মাটির উপরে না, কোনটা তো এখানে শূন্য, তাই সেই শূন্য তো এখানে দেখাইতে পারবো না। তাহলে উলম্বটাকেও তো এভাবে ধরে রাখতে পারবো না, এই জন্য আমরা এই উপরে দেখাই, আর এই বরাবর আমরা অনুভূমিক দেখাই। তো অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ ভূচৌম্বক ক্ষেত্রের আমরা চিন্তা করি। এখন এই যে বিনতিটা, এই বিনতিটা মূলত এটা এরকমও আমরা চিন্তা করি, মানে এরকম চিন্তা করলে আবার সুবিধা হয় যে এখানে হইলো উত্তর, এখানে হইলো এই হইলো উত্তর, তারপরে এই হইলো দক্ষিণ, এই হইলো পশ্চিম, এই হইলো পূর্ব। তাহলে এখানে হইলো তোমার একটা এরকম ভূচুম্বক দণ্ডচুম্বক, মানে ভূচুম্বকের একটা অংশ, আমি ভূচুম্বকটা এরকমই চিন্তা করে নিলাম, এই হলো পৃথিবী। তাহলে এই যদি পৃথিবী হয়, তাই তুমি খেয়াল করে দেখো এখানে তোমার এইটা হলো সাউথ পোল, এইটা হলো সাউথ পোল, আর এইটা হলো নর্থ পোল ভূচুম্বকের, যেটা বার চুম্বক ঝুলাই দিয়েছি সেটা না, ভূচুম্বকের। তাহলে বলরেখা বের হবে, এই বলরেখা বের হবে নর্থ পোল থেকে, এখান থেকে বলরেখা বের হয়ে সাউথ পোলে ঢুকবে, এরকম বলরেখা বের হয়ে এরকম ঢুকবে। আবার এখান থেকেও তোমার বলরেখা বের হয়ে মানে
এখান থেকে বলরেখা বের হয়ে ঢুকবে, আবার এখান থেকে বলরেখা বের হয়ে এখানে ঢুকবে। তাহলে তুমি এখানে দেখো বিষয়টা, তাহলে এখান থেকে বলরেখা এই বের হইতেছে, এই যাচ্ছে, এইটাও বের হইতেছে, এটাও বের হইতেছে, যে ঢুকছে কোথায়? সাউথ পোলে। তাহলে সাউথ পোলে ঢুকলো। তাহলে বিনতিটা মূলত যে কোনো জায়গায় তুমি এইটা হইলো পৃথিবীর উপরিতল, এইটা পৃথিবীর উপরিতল, এই উপরিতলের সব জায়গায় মানুষের বসবাস। কোন জায়গায় সাগর, মহাসাগর, পানি, আবার স্থল, আবার পাহাড়, এরকম মানুষের বসবাস। তাহলে তোমার এখানে মনে করো কোন মানুষ আছে, কোন একটা দেশ আছে। এখানে যদি কোন একটা দেশ থাকে, এখানে যদি মানুষ থাকে এইখানে, তাহলে এই যে চৌম্বক বলরেখা, খেয়াল করে দেখো এইখানে এই বিন্দুতে চৌম্বক বলরেখার অভিমুখ কি? সবসময় তোমরা পড়ে আসছো পিছনে, সেখানে স্পর্শক বরাবর এই দিকে। তাহলে এখানে চৌম্বক বলরেখার অভিমুখ এই দিকে। আর এইখানে যে মানুষ আছে, এই মানুষ এখানে এই যে ভূমি, মাটি, এই মাটিটা হলো এরকম। তাহলে এটা তো সমতল। তাহলে তুমি খেয়াল করে দেখো এই দুইটা কিন্তু 100% প্যারালাল না। এই দুইটা রেখাকে যদি কোথাও তুমি বাড়াইলে কোন একটা পয়েন্টে তারা যে মিললে ওখানে একটা কোণ সৃষ্টি করবে। ওই যে কোণ, ওটাও বিনতি। ওইটাই মূলত ওইভাবে আমরা চিন্তা করি। মানে কি, অ্যাকচুয়ালি যদি ভূচুম্বকটা, এই চুম্বকটা যদি পৃথিবীর উপরে শুয়ে থাকতো, তাহলে এই বলরেখাগুলো স্যার শোনা যায় না। তাহলে এখন দেখো, শোনা যায় কথা? কথা শোনা যায়? জি স্যার। এখন শোনা যায়। আচ্ছা, তাহলে এখন দেখো, একটু ফোন আসছিল, কথা বলতেছিলাম। তা এখানে তোমার সব সময় তুমি যদি এটা একদম পৃথিবীর সাথে ভাবে পুরো পুরো লেভেলে থাকতো, তাহলে বলরেখাগুলো সাধারণত এই ভূমির উপরই এখান থেকে এই যে এভাবেই তোমার এসে এখানে ঢুকতো, ভূমি থেকে আর জেগে থাকতো না। কিন্তু এইটা জেগে থাকার কারণে এখান থেকে যে বলরেখা বের হইতেছে, সেও কিন্তু ভূমি থেকে জেগে আছে। আলটিমেটলি ওই বলরেখার ভূমি থেকে কতটুক কোণে যাচ্ছে, এই চৌম্বক মাথাটা কতটুক কোণে যাচ্ছে, এটাই বিনতি। তার মানে এই যে বলরেখা জাগার কারণেই দেখা যাচ্ছে যে এইখানে এই রকমের ঘটনাটা হচ্ছে। তাহলে এই জন্য তোমার পৃথিবীর বিভিন্ন জায়গার বিনতি বিভিন্ন রকম বলে, এবং তাই হয়। আচ্ছা, আমরা এখন বরিশালে আছি, বরিশালের বিনতি কত? তাহলে বরিশালের বিনতি, আমার মাথার উপর থেকে এই দিক তো আমার কি পোল, সাউথ পোল, মানে সরি, এইদিকে হলো ভূচম্বকের নর্থ পোল, আমাদের এইদিকে এই সাউথ পোলের দিকে। তাহলে এদিক থেকে বলরেখা এসে আমার মাথার উপর দিয়ে কিন্তু প্যারালাল যাচ্ছে না, বলরেখাগুলো হালকা একটু বাঁকায় যাচ্ছে, মনে হচ্ছে প্যারালাল যাচ্ছে, কিন্তু হালকা একটু বাঁকায় যাচ্ছে। তাহলে এই হালকা একটু বাঁকাইলো কেন? এই ভূচম্বকের দুই মাথার উঁচু নিচুর কারণে। তাহলে এই ভূচম্বকটা যেভাবে তোমার উঁচু নিচু, ভূমি থেকে যতটুকু উপরে বা ভূমি থেকে যতটুকু নিচে, ওই বলরেখাটাও ততটুকু কোণে বাঁকাই যায়, এখানেও ওইভাবে ততটুকু কোণ সৃষ্টি হয়। তাহলে মূলত তোমার এই জায়গাতে এই যে দুই বলরেখা এরকম যে কোণটা সৃষ্টি করে, মানে বলরেখা, দুই বলরেখা না, এই বলরেখা এই ভূমির সাথে যে কোণ সৃষ্টি করে তাকেও বিনতি বলা হয়। তাহলে এই বিনতি যদি তুমি এখন এইখানে মাঝখানে, এখানে যদি কোনো ব্যক্তি থাকে, এই কোন দেশ থাকে, কোন ব্যক্তি থাকে, তার জন্য মাটি, ভূমি এইটা। আর এখানে বলরেখা যদি তুমি এখানে চিন্তা করো, এখানে অঙ্কন করো,
তাহলে দেখবা যে বলরেখার স্পর্শকটা এরকম। তাহলে এই মেরু অঞ্চলে এই বলরেখা আর এখানের যে মাটি ভূমি এরা প্রায় সমান্তরাল। এরা প্রায় সমান্তরাল হইলে এর মধ্যবর্তী কোণ এখানে 0 হয়, এখানে বিনতিটা হয় প্রায় 0। তোমরা দেখবা তোমাদের বইয়ে একটা এরকম অনুধাবন আছে, ঠিক আছে? এই জন্য আমি এই জায়গাটা ক্লিয়ার করলাম। তাহলে এই কোণটা আবার ঠিকই তুমি দেখবা এখানে যখন একদম মাথায় কোনো ব্যক্তি থাকে তাহলে মাটি এইটা ভূমি, আর বলরেখাগুলো এসে খাড়াভাবে, এখানে তো আমি এখানেই কাট করে দিছি, এটা তো অনেক দূর থেকে খাড়াভাবে ঢুকবে। তাহলে অনেক দূর থেকে যদি খাড়াভাবে ঢুকে এর ভিতরে, তাহলে তোমার এই মাটির সাথে এই বলরেখাটা কোণ করে 90 ডিগ্রি, তখন মেরুতে তোমার বিনতি কোণ হয় 90 ডিগ্রি। আবার এই নিরক্ষরেখায় বিনতি কোণটা হয় তোমার মূলত কত ডিগ্রি? 0 ডিগ্রি। এছাড়া এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিনতি হয়। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল করবা, ওখান থেকে এই বিষয়টা একটু পড়বা। এইখানে তোমার একটা অঙ্ক আছে, অঙ্কটা একটু পড়ো সবাই। ওই যে কত পৃষ্ঠায় যেন একটা অঙ্ক আছে, একটু উদাহরণেরই বুয়েটে একটা অঙ্ক আসছিল, এই অঙ্কটা একটু টেকনিক্যাল অঙ্ক। এছাড়া অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো তো তোমার অ্যাজ ইউজুয়াল অঙ্ক। ইউনিভার্সিটিতে ওই অ্যাজ ইউজুয়াল অঙ্কগুলাই আসবে, বুয়েটে একটু টেকনিক্যাল অঙ্ক ঘুরে ফিরে আসে, তাও ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই সরাসরি উপাংশের অঙ্ক আসে। সুতরাং এগুলো নিয়ে তোমাদের এত গবেষণার দরকার নেই। যারা বুয়েটের দিকে হয়তো যেতে চায় তারা একটু ডিপলি চিন্তা করে করবে, কিন্তু ইউনিভার্সিটি বা অন্য জায়গার এডমিশন টেস্টে ভুলেও তোমার ওইভাবে টাচ করবে না, মানে অত জটিল ভাবে। তাহলে স্বাভাবিকভাবে যেগুলো অলরেডি উপাংশের বিভাজন দিয়ে যেগুলো হিসাব করছে, অঙ্ক যেভাবে দেওয়া আছে সেগুলো ক্লিয়ার করবা। এখানে ওই অঙ্কটা একটু টেকনিক্যাল অঙ্কটা আমি একটু দেখি, ওইটা একটু বোঝার চেষ্টা করো। এটা হলো তোমার কত 319 পৃষ্ঠার কত নাম্বার? 4.25। অঙ্কটা সবাই পড়ো। অঙ্কটা কি বলছে ভাষাটা বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবো অঙ্ক কত ইজি হয়ে যায়। ভাষাটা বোঝার চেষ্টা করো, একটু পড়ো সবাই। পড়ছো? বের করতে বলছে কি বের করতে বলছে? কিছু জানি না স্যার, কিছু জানি না। যে এখানে বের করতে বলছে যেটা, সেটা হলো তোমার এখানে দিয়ে দিছে যে একটা চুম্বকের অনুভূমিক উপাংশ দিছে, একটা চুম্বকের অনুভূমিক উপাংশটা তারা দিয়ে দিছে। তাহলে অনুভূমিক উপাংশ কত দিছে, মানে ভূচুম্বকের, তাই ভূচুম্বকের অনুভূমিক উপাংশ তারা দিয়ে দিছে 31.85 মাইক্রোটেসলা। আর কি দিয়ে দিছে, ওই স্থানের মধ্যতলে মানে ভৌগোলিক মধ্যতলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উলম্ব উপাংশ কত। তাহলে এইটা হলো তোমার এই উত্তর দক্ষিণ মেরু এইটা। তাহলে এইটাকেই কিন্তু বলা হয় ভৌগোলিক মধ্যতল, আর এইটা হলো নিরক্ষীয় অঞ্চল, বিষুব অঞ্চল। তাহলে এইখানে যে তোমার চুম্বকটা তোমার ভূচুম্বক অনুভূমিক উপাংশ, তাহলে চুম্বকটা তো ছিল এইভাবে, এখান থেকে তো একটু উপরে উঠানো, তাহলে এই উপরে উঠানো এই ভূচুম্বক ক্ষেত্র কত সেটা কিন্তু বলে নাই, বলছে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। তাহলে ভূচুম্বক ক্ষেত্র মনে করো বি, তাহলে ভূচুম্বক ক্ষেত্র যদি বি হয় আর ও যদি এখান থেকে উপরে উঠে আসে যতটুকু কোণে, সেইটাই হলো আমার বিনতি। বিনতি তারা বলে দিচ্ছে 45। তাহলে এইটা যদি হয় বি আর এই কোণটা যদি হয় 45, তাহলে এই বি এর অনুভূমিক উপাংশ কত? আমরা ভাঙলে কি বলতে পারি? বি cos 45। তাহলে বি cos 45, বি cos 45 সমান সমান 31.85। অতএব বি সমান সমান কত এখান থেকে বের করা যায়। তাহলে বি সমান সমান তুমি এখান থেকে বের করো, এটা তাড়াতাড়ি একটু ভাগ করো দ্রুত, সময় নেবা না। এই যে cos 45 দিয়ে 31.85 কে ভাগ করো, কত হয়? আজব জিনিস, তোমাদের হাতে কোনো ক্যালকুলেটর নাই, সবগুলো বই আল্লাহর হস্তে। গজাল কতগুলা? স্যার 45.04। 45.04 এইটা আসছে। তাহলে এইটা হলো তোমার মূলত চৌম্বক ক্ষেত্র, ভূচৌম্বক ক্ষেত্র। তাহলে তার অনুভূমিক উপাংশই হলো বি cos 45, মানে এইটা। তাহলে ওর ওর উলম্ব উপাংশ কোথায়? ওর উলম্ব উপাংশ কিন্তু উত্তর দিকে না, ওর উলম্ব উপাংশ এখান থেকে এই উলম্ব উপাংশ। তাহলে যদি এইটা বি cos 45 মানে বি ইকুয়ালস টু 45.04 হয়, তাহলে উলম্ব উপাংশটা কি হবে? বি cos 45 ছিল অনুভূমিক, তাহলে উলম্ব কি হবে? বি sin 45। তাহলে বি sin 45 সমান সমান কত? ওই দেখবা 31.85, এইটাই হয়।
কারণ বেসিক্যালি তো তোমার এইটা একদম ঠিক মাঝখানে 45 ডিগ্রি কোণে, তাহলে চৌম্বক ক্ষেত্র সেইটাই কত, সেইটা হলো তোমার এইটা, তাহলে তার অনুভূমিক হবে হলো বি cos 45 আর উলম্ব হবে এখান থেকে বি sin 45। তাহলে এই যে উলম্ব উপাংশ, ওর যে উলম্ব সেটা কিন্তু ভৌগোলিক যে অক্ষ তার সাথে উলম্ব, এই ভৌগোলিক অক্ষের সাথেও কিন্তু সে উলম্ব। তাহলে ভৌগোলিক অক্ষের সাথে উলম্ব এই চৌম্বক ক্ষেত্র। এখন তারা কি বের করতে বলছে, তারা বলছে ভূচৌম্বক ক্ষেত্রের যে ভূচৌম্বক ক্ষেত্র সেটা ভৌগোলিক অক্ষ অক্ষ বরাবর, তার ভূচৌম্বক ক্ষেত্রের ভৌগোলিক অক্ষ বরাবর অনুভূমিক উলম্ব উপাংশ কত। তাহলে ভূচৌম্বক ক্ষেত্র তো এইটা, তাহলে এর এর অনুভূমিক বরাবর উপাংশ কত গেছে ভূচৌম্বক ক্ষেত্র, এইটা এইটা 31.85। তাহলে 31.85 যখন এখানে আসছে, সে আবার ভৌগোলিক যে অক্ষরেখা তার সাথে কত ডিগ্রি কোণ করে আছে, এই 31.85 সে কত ডিগ্রি কোণ করে আছে, সে কিন্তু কোণ করে আছে 30 ডিগ্রি। ওই যে মানে যতটা ভূমি থেকে সরে আছে সেটাই তো বিচ্যুতি, তাহলে বিচ্যুতি দিয়ে দিছে 30 ডিগ্রি, হ্যাঁ বিচ্যুতি 30 ডিগ্রি দিছে। তাহলে এই যে 30 ডিগ্রি কোণে সরে আছে, এই বি এর কোণটা, বি এর হলো অনুভূমিক উপাংশটা 30 ডিগ্রি, কারণ অনুভূমিক উপাংশ মাটির উপরে, মাটি থেকে 30 ডিগ্রি কোণে সরে আছে। তাহলে এই যে অনুভূমিক উপাংশ তার তার আবার এই উত্তর দিকে তার উপাংশ কত, তাহলে উত্তর দিকে তার উপাংশ এইটাই আমার কি ছিল, বি cos ডেল্টা ইকুয়াল টু এটা। তাহলে এখানে উত্তর দিকে মানে ভৌগোলিক মধ্যতলের বৈদ্যুতিক মধ্যতল অনুভূমিক উপাংশ, এইটার আবার অনুভূমিক উপাংশ কত হবে, এইটার অনুভূমিক উপাংশ হবে এই যে বি cos ডেল্টা, আর এখানে কি cos থিটা, থিটা মানে cos 30, cos 30। এই হলো তোমার মূলত ওই ভৌগোলিক ভৌগোলিক অনুভূমিক উপাংশ। তাহলে বি cos ডেল্টা মানেই হলো ওই যে 31.45 আর cos 30 মান হলো √3/2, এটা গুণ করলে তোমার যেটা আসে এইটা। আর একটা জিনিস দেখো, বলছে তারা এই ভৌগোলিক মধ্যতলে উলম্ব উপাংশ কত। উলম্ব উপাংশ কি ছিল, উলম্ব উপাংশ এই যে বি এর উলম্ব উপাংশ এইটা, তাহলে এই বি এর যেটা উলম্ব উপাংশ সেটা তো এই যে ভৌগোলিক যে অক্ষরেখা তারও উলম্ব। সুতরাং এই ভূচৌম্বক ক্ষেত্রের যে উলম্ব আর ভৌগোলিক মধ্যতলের উলম্ব একই, সেটা কত, সেটা হলো 31.85। এই হলো এখানের বিষয়। অর্থাৎ একটু যদি সেন্সটা বোঝা যায় অঙ্ক মোটামুটি করা যাবে। তারপরে তোমরা চৌম্বকত্বের বিষয়টা এখানে সামনে একটু দেখবা, এই সংজ্ঞাগুলো দেখবা। এইখানে তোমার মেরু শক্তির বিষয়টা একটু দেখবা, মেরু শক্তির একক তারা বলছে যে অ্যাম্পিয়ার মিটার। ওই অ্যাম্পিয়ার মিটার মূলত কিভাবে কি তার হিসাব নিকাশ কিন্তু আগে থেকেও আসছে, যে অ্যাম্পিয়ার মিটারের বিষয়টা কি। অ্যাম্পিয়ার মিটার হলো তোমার এখানে দেখা যাচ্ছে যে মূলত একক দৈর্ঘ্যের যে ভ্রামক এটাই মেরু শক্তি। আবার মেরু শক্তিকে বলা হয় চুম্বকের দুই প্রান্তে যে আকর্ষণ বা বিকর্ষণ করার যে ক্ষমতা বা যে যতটুকু যে তীব্রতা বা আকর্ষণ বিকর্ষণ করার যে প্রবণতা, এটাকেই আমরা মেরু শক্তি বলি। তাহলে মেরু শক্তি মূলত তোমার একক দৈর্ঘ্যের চৌম্বক ভ্রামক এভাবেও বলা যায়। চৌম্বক একক দৈর্ঘ্যের, তাহলে যদি একটা চৌম্বকের এই মধ্যবর্তী 2L দৈর্ঘ্য ধরি দুই প্রান্তে, মানে নর্থ পোল সাউথ পোলে, তাহলে এই 2L দৈর্ঘ্যের চৌম্বক ভ্রামক যদি হয় m, একক দৈর্ঘ্যের চৌম্বক ভ্রামক হবে m/l। আবার m মানে কি ia ডিভাইডেড বাই l, তাহলে বা 2l। তাহলে যদি a হয়, a হইলো ক্ষেত্রফল, i হইলো কারেন্ট, তাহলে অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফল হইলো মিটার স্কয়ার, এইটা হইলো মিটার। তাহলে মিটার মিটার কাটা যায়, এখানে মূলত অ্যাম্পিয়ার মিটার থাকে। তাহলে এগুলো নিয়ে এত তোমাদের গবেষণার কথা না, একদম এককগুলো মুখস্থ রেখে এগুলো থেকে এমসিকিউ আসে, প্যাচ লাগাবা না, সরাসরি সব একদম ফিক্সড করে মুখস্থ করে ফেলাবা, দরকার আলাদা আইসোলেটেড করে লিখে লিখে এগুলো সব ঠিক করবা। তাহলে মেরু শক্তি কি, মেরু শক্তির একক কি, আবার এখান থেকে তোমার সামনের দিকে এককগুলো সব ওইভাবে তোমার বের হয়ে আসে। আবার টেসলা চৌম্বক ক্ষেত্রের যে একক, চৌম্বক আবেশের বা চৌম্বক ক্ষেত্রের, আবার সেখান থেকে ওই যে একক ক্ষেত্রফল 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল থাকলে যে পরিমাণ, যদি 1 নিউটন বল অনুভব করে তাকে 1 টেসলা বলে। টেসলা ইকুয়াল টু নিউটন পার মিটার পার এম্পিয়ার, F ইকুয়াল টু কিউবিবি, ওই সূত্র থেকেও কিন্তু এখানে আসে। তাহলে এককগুলো তোমরা এখানে ঠিক করবা। এরপরে এখানে আরেকটা বিষয় আছে যে চৌম্বক তোমার প্রবণতা মানে
চৌম্বক প্রবেশ্যতা। চৌম্বক প্রবেশ্যতার দুইটা সংজ্ঞা আছে, এখানেই তোমরা দেখবা যে চৌম্বক প্রবেশ্যতাকে মূলত চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক আবেশ মানে তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা যায় সেটাকে চৌম্বক আবেশ বলতাম আমরা। চৌম্বক আবেশ ডিভাইডেড বাই মাধ্যমের ভেদনযোগ্যতা। মূলত কোন মাধ্যমের? শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা অন্য কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা, এটা মূলত তোমার চৌম্বক প্রবেশ্যতা বা চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য এই যে। আবার চৌম্বক প্রাবল্য মূলত তড়িৎ প্রাবল্যের মতো হিসাব করা যায়। কি রকম? তুমি যদি সিঙ্গেল পোল মডেল, যেগুলো আমরা এখানে ডিটেলস বলি নাই, আরো চ্যাপ্টারটা একটু জটিল করে লাভ নাই, একটু ধারণা নিলে ভালো। আমি হালকা বলে দিছি, আমি ডিটেলস অত বললাম না। যে সিঙ্গেল পোল, তোমার একটা চুম্বকের যদি নর্থ পোল সাউথ পোল, তাহলে এই দুইটা পোল কিন্তু একত্রে, কোনোভাবেই তুমি আলাদা করতে পারবে না। সিঙ্গেল পোল মডেল কোন একটা জায়গায় শুধু নর্থ পোলটা আমরা কল্পনা করলাম, তাহলে এই নর্থ পোলের চারদিকে, নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে চারদিকে এরকম চৌম্বক বলরেখা বের হবে, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আবার এই সাউথ পোলও তার চারদিকে কি করবে, যদি আলাদা করে রাখি তাহলে সেখানেও তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তাহলে যদি এখানে আমি কোনোভাবে এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে একক মেরু শক্তির কোন মেরু শক্তি যদি আমি স্থাপন করি, একক মেরু শক্তির কোন একটা পোল মানে নর্থ পোল যদি আমি স্থাপন করি, তাহলে এই নর্থ পোলের কারণে ওই নর্থ পোল একটা বিকর্ষণ বল অনুভব করে। তাহলে এখানে খেয়াল করো, আমরা কিন্তু চুম্বকের ক্ষেত্রে ওই চার্জে যেরকম পজিটিভ নেগেটিভ ধরতাম, চুম্বকেও পজিটিভ নেগেটিভ ধরি। চুম্বকের পজিটিভ নেগেটিভটা মূলত আমরা কল্পনা করি নর্থ পোলকে পজিটিভ, সাউথ পোলকে নেগেটিভ। নর্থ পোলের কালারটা হয় নীল, মানে উত্তর মেরু, এটা হলো নীল। আর সাউথ পোল দক্ষিণ মেরু, মানে এটা হলো ঋণাত্মক, এর কালারটা হলো লাল। তাই চুম্বকে এরকম তোমার লাল আর নীল কালার দেখে বোঝা হয় কোন প্রান্ত ধনাত্মক কোন প্রান্ত ঋণাত্মক, কোনটা নর্থ কোনটা সাউথ। নর্থ প্রান্তটা নীল হয় আর সাউথ প্রান্তটা লাল হয়, এটা মূলত নেগেটিভ, নর্থ প্রান্ত পজিটিভ হিসেবে কাজ করে। তাহলে এখানে একটা নর্থ প্রান্তের কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আর একটা নর্থ প্রান্ত আনলে সে তাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে যদি এম মেরু শক্তির নর্থ প্রান্ত আনি, তাহলে এম মেরু শক্তির নর্থ প্রান্ত আনলে সে যদি এক পরিমাণ বলে বিকর্ষণ করে বা বল অনুভব করে এইটা, তাহলে একক মেরু শক্তি কি পরিমাণ বল অনুভব করবে, এফ ডিভাইডেড বাই এম। যে বল অনুভব করবে তাকেই বলা হয় চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। তাহলে এফ ডিভাইডেড বাই এম। এই জন্য এভাবেও একটা সূত্র তোমার ওখানে কিন্তু লিখছে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বিষয়টা এরকম। তাহলে এখানে তুমি যদি আবার এখানে তুমি যদি সাউথ পোল রাখতা, সাউথ পোল রেখে তুমি চিন্তা করতে, কিন্তু এখানে কিন্তু অলওয়েজ ওই যে তোমরা প্যারাবলের সঙ্গে বসে একক ধনাত্মক চার্জ, তার মানে এখানেও কিন্তু যেহেতু এম এরটা দেওয়া আছে, এক একটা দেওয়া নাই, এক একটা বের করছি, কিন্তু সরাসরি যদি তোমার এখানে 1 দেওয়া থাকতো তাহলে মানে প্লাস 1 মানে 1 মেরু শক্তির একটা নর্থ পোল, এটা ফিক্সড। ওখানে যেমন একক ধনাত্মক চার্জ আনবো ওটা ফিক্সড, এখানেও একক ধনাত্মক মানে একক নর্থ পোল। তাহলে আর যার কারণে তুমি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, সে নর্থ পোল হতে পারে সাউথ পোল হতে পারে। নর্থ পোল হলে বিকর্ষণ অনুভব করবে, এখানে সাউথ পোল থাকলে আকর্ষণ অনুভব করবে। তাহলে এভাবেও তোমার চৌম্বক প্রবেশ্যতা মানে সরি চৌম্বক প্রাবল্যে তোমার হিসাবটা করা হয়। তাহলে ওখানে দেখবা চৌম্বক ডাইপোল দেখবা, এগুলাতে তোমাদের অতটা ঝামেলা হবে না। তোমাদের একটু আরেকটা থিম আমি বলে দিই, সেটা হইলো যে চুম্বকন রেখা এবং চুম্বকয়ন রেখা। এটা এখানে আমি দেখছি এর আগে দেখলাম যে এখানে তোমার বইয়ে টাচ করে নাই, একটু ওইটা কাজে লাগে যে চুম্বকন রেখা এবং চৌম্বক বলরেখা আর আবেশ রেখা। চুম্বকন রেখা, চৌম্বক বলরেখা, আবেশ রেখা। তাহলে এখানে আমি যদি একটা ক্ষেত্র সৃষ্টি করি, এইগুলোকে বলা হয় চৌম্বক বলরেখা, এইগুলোকে চৌম্বক বলরেখা বলে, আমরা আগেও শিখে আসছি, এটা বি। আর এখানে যদি আমি এর ভিতরে একটা এরকম লোহা রেখে দিই পিকিউ, এই লোহা চুম্বক না, লোহাটাকে যেহেতু চৌম্বক বলরেখার মধ্যে রাখছি, দীর্ঘদিন পরে 1 মাস 2 মাস 6 মাস এরপরে যদি তুমি এই লোহাটার দিকে তাকাও, তাহলে দেখবা লোহাটা কিছুটা চুম্বকত্ব অর্জন করছে। লোহা ছিল একটা চুম্বক পদার্থ, সে চুম্বকত্ব অর্জন করছে। চুম্বকত্ব অর্জন করলে তার ভিতরে যদি চুম্বকত্ব সৃষ্টি হয়, তাহলে সে আবার বলরেখা বের করবে। আর সবসময় এরকম লোহা যে অবস্থান করে এবং সে যখন চুম্বকে রূপান্তরিত হওয়া শুরু করে, তখন বলরেখার অভিমুখে সবসময় নর্থ পোল সৃষ্টি হয়। তাহলে ওই লৌহ দণ্ডটার মধ্যে একটু চুম্বকত্ব সৃষ্টি হয়েছে, তার মানে চুম্বকের মতো সে আচরণ করে, এখানে তোমার নর্থ পোল আর এখানে সাউথ পোল সৃষ্টি হলো। তাহলে ওই যেহেতু সে আবার চুম্বকে রূপান্তরিত হলো, সে আবার বলরেখা তৈরি করবে।
তার মানে তার নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে সাউথ পোলে ঢুকবে, তার নর্থ পোল থেকে বলরেখা বের হয়ে এরকম সাউথ পোলে ঢুকবে। তাহলে এরকম যদি নর্থ পোল থেকে বের হয় এবং সাউথ পোলে ঢুকে, এখানে যদি ঢুকে, তাহলে তুমি এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে রেখাগুলো, এই যে চুম্বকে আবিষ্ট যে চুম্বকটা, তার রেখাকে বলা হয় চুম্বকন রেখা। এই রেখাগুলোকে বলা হয় চুম্বকন রেখা, চুম্বকন রেখা এইটা। আর এইটা হলো তোমার চুম্বক বলরেখা, তোমরা আগেও জানো চুম্বক বলরেখা, বলরেখা। তাহলে এখানে আবেশ রেখাটা হবে, আবেশ রেখা হবে এই চুম্বকন রেখাকে, এইটা যদি হয় বি1 আর চুম্বকন রেখা যদি হয় বি2, তাহলে আবেশ রেখা হইল এই বি, এই বি কে বলা হয় আবেশ রেখা, বি ইকুয়ালস টু বি1 প্লাস বি2 লব্ধি। তাহলে এই বিটা হইল তোমার, এইটা হইল আবেশ রেখা, আবেশ রেখা। তাহলে এই আবেশ রেখা মূলত চুম্বক বলরেখা চুম্বকন রেখার সমষ্টি সমান। তাহলে এখন কি হয় একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো এই পোলে এই যে বলরেখাগুলো বের হইতেছে, যেদিকে বের হইতেছে, আর চুম্বক বলরেখা একই দিকে, তাহলে এইখানে বলরেখা হয় লব্ধি। যেহেতু ভেক্টর আমি যোগ দিছি কিন্তু বিয়োগও হইতে পারে, ভেক্টর ডিরেকশন অনুযায়ী চিন্তা করতে হবে, তাই দুইটাই একই দিকে। এখানে হলো ঘনত্ব খুব বেশি, কিন্তু যখন এভাবে ঘুরে আসে তার অভিমুখটা আসে এই দিকে, আর চুম্বক বলরেখা এই দিকে, এইখানে বলরেখা পরস্পরকে মিউচুয়াল করে ফেলে, বলরেখা কম পাওয়া যায়, এই জায়গা ফাঁকা হয়ে যায়। আবার যখন এই মেরুতে ঢুকে তখন বলরেখাটা ঘুরে এই দিকে চলে আসে, আর চুম্বক বলরেখা ওই দিকে, এখানেও তোমার বলরেখার ঘনত্ব বেশি, যার কারণে চুম্বকের দুই মেরুতে আকর্ষণ বা বিকর্ষণটা তীব্র, মাঝখানে কিন্তু ওই রকম আকর্ষণ বিকর্ষণ করে না, কারণ ওখানে বলরেখা ওইভাবে কম হয়ে যায়। তাই বিভিন্ন এই যে বিষয়টা, এইটা একটু মাথায় রাখবা। আর এখান থেকে এই সবসময় চুম্বক বলরেখা সাথে মানে চুম্বক তীব্রতার সাথে যুক্ত, আর চুম্বকন রেখাটা চুম্বকায়ন ক্ষমতা বা চুম্বকায়ন তীব্রতা এর সাথে যুক্ত। তাহলে এখান থেকে তোমার এই জিনিসটাকে আমরা যে লিখি, এটা যদি মান হিসেবে এখন লিখি বি ইকুয়ালস টু বি1 প্লাস বি2, তাহলে এই বিটাকে হইলো তোমার আবেশ রেখা, তাহলে এটা যদি এটা যে কোনো মাধ্যমে আবেশ রেখা কম্বাইন একটা বিষয়, তাহলে মাধ্যম ইনটু আবেশ রেখাটা যদি তোমার তীব্রতা, আর এই বি চৌম্বক বলরেখা ও হইলো শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা, আর হইলো তোমার চৌম্বক তীব্রতা, প্লাস এটা হলো শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা আর চুম্বকায়ন তীব্রতা। এই বিষয়টা আমরা অলরেডি করে ফেলেছি, যে বি ইকুয়ালস টু বা এইচ ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই মিউ নট, এটা আমরা করে ফেলেছি। তাহলে এগুলো তোমার সবসময় ও হলো শূন্য মাধ্যমের প্রবেশ্যতার সাথে যুক্ত এই চৌম্বক বলরেখা, আর চুম্বকন রেখাটা হলো শূন্য মাধ্যমে চুম্বকায়ন তীব্রতার সাথে যুক্ত, আর আবেশ হলো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ওইটা যুক্ত। তাহলে এই জিনিসটা লেখা যায়। তা এখন যদি এইচ দিয়ে আমি ভাগ করে দিই, এইচ দিয়ে ভাগ করে দিলে এই জিনিসটাকে কি বলা যায়, এই জিনিসটাকে বলা যায় যে মিউ ইকুয়ালস টু মিউ নট প্লাস, এই এইচ দিয়ে যদি ভাগ করি তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই এইচ। তাহলে এই যে মিউ ইকুয়ালস টু মিউ নট প্লাস আই বাই এইচ কে আবার তোমরা একটু আগে পড়ছো, এটাকে বলা হয় ওই যে তোমাদের বই আছে ওই যে সাসেপ্টিবিলিটি বাংলাটা কি যেন, এখানে চুম্বক ওই যে প্রবণতা বা চুম্বক সংবেদ্যতা, যেটাকে কাই দিয়ে প্রকাশ করা হয়, এটাকে বলা হয় মিউ নট, এটা হলো কাই এইটা। তাহলে এখান থেকে যদি আমি এখন মিউ নট কমন নিই, মিউ ইকুয়ালস টু মিউ নট 1 প্লাস এখান থেকে তোমার কাই, তাহলে এইখান থেকে 1 প্লাস তোমার কাই ইকুয়ালস টু মিউ ডিভাইডেড বাই মিউ নট আবার মিউ আর, এরকম রিলেশন তোমার এখানে বই একটু হিসাব করছে। এগুলো নিয়ে এত ডিপে যাওয়া লাগবে না, এগুলো মোটামুটি যেভাবে যা দিছে তোমরা এমসিকিউর জন্য কভার করে যাবা। এখানে এক দুটো অঙ্ক আছে, অঙ্ক দুইটা করবা, তারপরে তোমার আছে বিভিন্ন ধরনের পদার্থ, চুম্বক পদার্থ, ডায়চুম্বক পদার্থ, ফেরোচুম্বক পদার্থ, আর তোমার হইলো প্যারাচুম্বক পদার্থ। এগুলোর ভিতরে অনেক হিস্ট্রি আছে, অনেক ঘটনা আছে, স্পিনের বিষয়টি আছে, কিচ্ছু দরকার নাই তোমার, শুধুমাত্র ডায়চুম্বক পদার্থ, ফেরোচুম্বক, প্যারাচুম্বকের উদাহরণগুলা, কোন পদার্থকে ডায়চুম্বক, কোনটাকে প্যারাচুম্বক, কোনটাকে ফেরোচুম্বক বলা হয়, এই উদাহরণগুলো এখান থেকে ঠিক করবা মোটামুটি। এরপরে চুম্বক ডোমেন পারলে পড়ো, না পারলে দরকার নেই, হিস্টেসিস লুপটাও মূলত এটা বোঝা যায়, ওটাও একটু দেখো। আমি ওই ডোমেন আর হিস্টেসিস লুপ পরে এখানে চ্যাপ্টার থিওরিটা ক্লোজ করে ফেলবো। এগুলো শুধু এমসিকিউর জন্য, মাথায় পিছনে অনেক প্যারা নিছি, ওগুলো এখন সামনে প্যারা নিতে গেলে পিছনের জিনিস ভুলে যাও।
কোনো দরকার নাই, এগুলো আমাদের শুধু এমসিকিউর জন্য, ওইভাবে ঠিক করব। আর আমি তোমাদেরকে ওই যে কিছু প্রবলেম আমি দাগাই রাখছি, ওদের ছিল, ওগুলোর আমি রেকর্ড দিয়ে দেবো কালকে পরশুর মধ্যে। তোমরা রেকর্ড গুলো, অনুশীলনীর অঙ্ক, তারপরে ভিতরে সৃজনশীল একটা সমস্যা পাইছি, এইগুলো দিব। আর যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে, আমার মেসেঞ্জারে ইনবক্সে নক করো যে স্যার এই প্রবলেম, এইটা রেকর্ডে দিয়ে দিয়ে, এটা 1 ঘন্টার মধ্যে তোমরা প্রবলেম গুলো আমাকে জানাই দিও। ওকে, আল্লাহ হাফেজ। একটু ব্যস্ততা আছে, আমি কলেজে লিংক দিতে হবে, এজন্য রেখে দিলাম। ওকে।